এর মধ্যে এস ব্লক পি ব্লক মৌলের পড়াশোনা আলাদা, ডি ব্লক মৌলের পড়াশোনা আলাদা, এফ ব্লকের পড়াশোনা আলাদা। তো তোমাদের সিলেবাসে এফ ব্লকটা নাই, এস ব্লক আছে, পি ব্লক আছে আর ডি ব্লক আছে। তবে ডি ব্লকের যে পড়াশোনাটা আছে এস ব্লক পি ব্লক ক্লাস একটু পরে পড়বে, কারণ অলরেডি আমাদের একটা ক্লাস আছে, ফার্স্ট টাইমে যে পড়েছি ওগুলো সব ক্লাস রেকর্ডেড আছে। আমরা ডি ব্লকটা আগে শুরু করে দিচ্ছি। মিলে এস ব্লক পি ব্লক যদি ডি ব্লকের কিছু মিলে এসে পড়তে সমস্যা হবে না। না প্রায় সেম সেম। যেমন তোমাদের কিছু টপিক পড়েছে তোমাদের এখনো পড়ানো হয়নি, আমরা পরে টপিকগুলো সব মার্চ করব। দেখো ডি ব্লক মৌলের সংখ্যা কি? বুঝতে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। এদের অবস্থান কোথায়? পটাশিয়াম গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত বিন্যস্ত, আর এস ব্লক ও পি ব্লক মৌলসমূহের মাঝে এদের অবস্থান। যেমন তুমি যদি পিরিয়ডিক টেবিল একটু দেখো, ওকে দেখেন এই দুটো পিরিয়ডিক টেবিল দেখতে পাচ্ছ না, ছবিটি একটু হালকা ঝাপসা। এই গ্রুপ 1 গ্রুপ 2 এর হচ্ছে এস ব্লক, 3A থেকে শুরু করে 8A পর্যন্ত এর হচ্ছে পি ব্লক। এই যে মাঝখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, যে এই যেগুলো এগুলো সব কি ডি ব্লক। গ্রুপ 3 থেকে স্টার্ট হইছে গ্রুপ কত পর্যন্ত? 12 পর্যন্ত। ওকে আচ্ছা, মোট 4টা সারি দেব এখানে। এইটা একটা সারি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এটা আরেকটা সারি এই যে ইথিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত, তারপরে এইচএফ থেকে মার্কারি পর্যন্ত, আরএফ থেকে সিএল পর্যন্ত। ওকে এই 4টা সিরিজের মৌলগুলো হচ্ছে আমাদের ডি ব্লক। এখন এই মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে সেটা হচ্ছে n-1d। দেখো n-1d 1 থেকে 10। ওকে কত? 1 থেকে 10। আর ns 1 থেকে 2 এর মানে যেমন ধরো তোমাদের যদি এরকমটা বলি 4s2 এই 4s2 তাহলে ns এর দুইটা আছে, এর মানে কি আছে বলো? n-1 তাহলে 4 minus 1 এটা কত হবে? এটা 3d। ধরো 3d তে 6টা আছে, মানে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো সংখ্যা হবে। এরকম হতে পারে যে 4s এ একটা, 3d তে 5টা। বলতে পারবা এগুলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস? এটা বলতে পারবা এটা কি? 4s2 3d 6। দেখো 4s2 পর্যন্ত হচ্ছে 20, 4s2 পর্যন্ত হচ্ছে কত? 20। আমরা যদি আউটবাউন্ড নীতি অনুযায়ী 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে হচ্ছে 3d অরবিটালে প্রবেশ করবে। তাহলে 4s এ দুইটা ঢুকলো, মানে 20টা শেষ। 3d তে 6টা ঢুকছে, তাহলে কয়টা হলো? 26টা। তাহলে এই মৌলটা কি হবে? আয়রন। কি হবে? আয়রন। আয়রন
এইখানে আসলে 4s এ দুইটা ঢুকে 3d তে চারটা ঢোকার কথা ছিল, কিন্তু d অরবিটালে কিন্তু চারটা ইলেকট্রন থাকতে পারে না। এইজন্য তোমাকে d তে দিতে হবে 5টা, 4s এর মধ্যে দিতে হবে একটা। ওকে, তাহলে 4s এ একটা মানে কি 19 পর্যন্ত শেষ। এরপরে 3d 5 মানে আরো 5টা, 24টা। তাহলে এটা কার ইলেকট্রোমিটাস? ক্রোমিয়াম। এটা কার? এগুলো কি তোমরা জানতে হবে। আপনি যদি উদ্দীপক লিখো তো বুঝতে পারবে, কোশ্চেন অ্যানসার করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রোমিটাস। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তুমি ঠিক আছে। তো এই পেজটা মোটামুটি তোমরা দেখছো, এই ব্লক কোনগুলো বুঝছো। আচ্ছা বলো তো, এই যে এখানে একটু দেখো, পরের পেজে দেখো, দেখো এখানে তোমার 56 তে শেষ, এরপর আবার 72 থেকে শুরু। তাহলে মাঝখানে 77 থেকে 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলো হয়ে গেল। এই যে নিচে এরা হচ্ছে নিচে আছে, ল্যান্থানাম থেকে শুরু করে লুটিশিয়াম পর্যন্ত, ঠিক আছে নিচে এরা। তাহলে এরা কি? এরা হচ্ছে এক ব্লক, এরা হচ্ছে এক ব্লক। এরপর তুমি দেখো এই যে এখানে 88 শেষ, এরপরে কত থেকে শুরু হয়েছে? 104, 89 থেকে 103 পর্যন্ত এরা আবার কই? এই যে নিচে অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেনসিয়াম পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই দুইটা সারি এদেরকে আমরা কি মূল পটেশনের নিচে আলাদাভাবে দেখাইছি। এগুলো হচ্ছে আমাদের কি এক ব্লক। তো যদিও বা আমাদের জন্য শুরু করেছে, এগুলো নিয়ে আমাদের কোনো পড়াশোনা সিলেবাসে নাই, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা একটু জিনিসটা করবো এখন, যেসব ডি ব্লক মৌল আউটবাউন্ড নীতি মেনে চলে, এগুলো তোমাদের এমসিকিউতে কি করবে। দেখো আমি তোমাদের কি বললাম যে কোন এখানে কয়টা সারি ছিল বলতো, কয়টা সারি? এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, একটা সারি। সবচেয়ে উপরের সারিটা লাস্ট ইলেকট্রন যাবে হচ্ছে 3d, কোথায় যাবে? 3d। তার নিচের যে সারি, এটা লাস্ট ইলেকট্রন যাবে কোথায়? 4d তে। তাহলে উপরেরটাকে বলা হচ্ছে 3d সিরিজ, তার নিচেরটাকে কি বলে? 4d সিরিজ। এর পরের যে সারিটা আছে, এটা লাস্ট ইলেকট্রন যাবে কোথায়? 5d তে। আর এর পরের যে সারিটা আছে, এটা লাস্ট ইলেকট্রন যাবে কোথায়? 6d তে। কয়টা সিরিজ? চারটা, 3d 4d 5d এন্ড 6d। আচ্ছা এখন দেখো এই 3d সিরিজে দুইটা মৌল আউটবাউন্ড নীতি মেনে চলে না, এটা কি বলো? একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা কি কমা। 4d সিরিজে এরা আউটবাউন্ড নীতি মেনে চলে না, Nb MO TC RU RH DD এন্ড AG। ওকে, এখানে বলো তো তোমার লাগবে কি বলো? এখানে তোমার Nb এর নাম কি বলো?
3D সিরিজ, তাহলে 3D সিরিজের 3D সিরিজের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমার নখদর্পণে থাকতে হবে। আবার বলছি, আমাদের পুরো ইন্টারমিডিয়েটের 3 ব্লকের পড়াশোনাটা মূলত হচ্ছে যে 3D সিরিজের উপর বেস করে পুরো পড়াশোনাটাই 3D। 3D সিরিজের প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা, প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস তোমার অবশ্যই মনে রাখা লাগবে। তাহলে বলো 3D সিরিজের প্রথম মৌল কে? স্ক্যান্ডিয়াম, সিম্বল হচ্ছে বড় হাতের S ছোট হাতের C। আচ্ছা, ইলেকট্রন কনফিগারেশন দেখো, আর্গন পর্যন্ত সবার সেম। দেখো আর্গন পর্যন্ত প্রথম 18টা সবার সেম, ওগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। এরপরে দেখো আউটবাউন্ড নীতি অনুযায়ী অলওয়েজ 4s এ আগে ইলেকট্রন ঢুকে, তাহলে 4s এ দুইটা ঢুকবে, কয়টা হলো 20টা। তাহলে স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 21, তাহলে একটা কোথায় যাবে? 3 অলওয়েজ কিভাবে লিখবা? 4s আগে ডান পাশে লিখে ফেলবা, 4s আগে ডান পাশে লিখে ফেলবা, 4s এর বামে কি লিখবা? 4s এর বামে তুমি 3d লিখবা, তাহলে 4s to 3d 1। এরপর দেখো 4s to 3d 2, ওকে কোনো ঝামেলা নাই। এটা কি? টাইটানিয়াম। এবারে ভ্যানাডিয়াম 4s to 3d 3, ওকে ঝামেলা নাই। এই ঝামেলাটা হবে কোথায় গিয়ে? ক্রোমিয়ামে গিয়ে। কিভাবে? তুমি যদি 4s এ দুইটা দাও, তোমাকে 3d তে কয়টা দিতে হবে? 4টা। তো ডি অরবিটালে কখনো 4টা বা 9টা ইলেকট্রন থাকতে পারে না। এজন্য 4s এ কয়টা প্রবেশ করবে? 4s এ একটা প্রবেশ করবে, 3d তে কয়টা প্রবেশ করবে? 5টা প্রবেশ করবে। তাহলে 4s1 3d 5। এটা কি আউটবাউন্ড নীতি মেনে চলছে? না, ক্রোমিয়াম আউটবাউন্ড নীতি মেনে চলে না। এবার আসো ম্যাঙ্গানিজ, 4s এ দুইটা, 3d তে 5টা, ওকে প্রবলেম নাই। আয়রন 4s এ দুইটা, 3d তে 6টা। কোবাল্ট 4s এ দুইটা, 3d তে 7টা। নিকেল 4s এ দুইটা, 3d তে কয়টা? 8টা। কপার, এই যে কপারে গিয়ে আবার ঝামেলা হবে। তুমি যদি 4s এ দুইটা দাও, তাহলে তোমাকে 3d তে 9টা দেওয়া লাগবে। নট পসিবল। তাহলে 4s এ দিতে হবে একটা, 3d তে কয়টা? 10টা। আর জিঙ্ক হচ্ছে 4s এ দুইটা, 3d তে কয়টা? 10টা। ওকে, এই হচ্ছে আমাদের 3D সিরিজ। এগুলো এখন লেখার প্রয়োজন নেই, এগুলো পরে লিখো। তুমি লিখে দাও, স্লাইড করে দিই। ওকে, চলো। আচ্ছা, এবার দেখো 4D সিরিজ। এই যেটা হচ্ছে আমাদের 4D সিরিজ। ইথিয়াম থেকে স্টার্ট, তারপরে জিরকোনিয়াম, নিওবিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, রুথিনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার এন্ড ক্যাডমিয়াম। রেগুলার একটা মুখস্থ করতে হবে, শুধু 3D সিরিজটা মনে রাখলে আমাদের কাজ হয়ে যাবে। 4D দরকার নেই। ওকে, জাস্ট আমি দেখাবো বলে নিয়ে আসছি আর কি। তাহলে দেখো ক্রিপ্টন পর্যন্ত সবার সেম, ক্রিপ্টন পর্যন্ত সবার সেম। এরপরে 5s এ সবার আগে ঢুকবে, তারপরে কোথায় ঢুকবে? 4d তে। এগুলো তো তোমাদের লেখা। এই হচ্ছে 5d সিরিজ। হাফনিয়াম থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ? মার্কারি বা পারদ গিয়ে শেষ। ওকে, এই যে এটা সবার 0 পর্যন্ত সেম। এরপরে 6s এ ঢুকবে, 5d তে গিয়ে শেষ হবে। 6d সিরিজ, 6d সিরিজটা এখনো ইনকমপ্লিট, মানে এখনো এটাতে আরো মৌল ইনসার্ট করা যাবে, জায়গা আছে। ওকে, এই যে রাদারফোর্ডিয়াম থেকে স্টার্ট, কোপারনিশিয়ামে গিয়ে শেষ। এই যে তোমার রেডন পর্যন্ত সবার সেম। এরপরে 7s এ ঢুকে 6d থেকে শেষ হবে। ওকে, আচ্ছা, এবার এটা একটু দেখো। এটাকে মূলত আমি তোমাদের দেখাতে যাচ্ছি এই পি ব্লক মৌলগুলার পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। মানে কি লেখা আছে দেখো, যে ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডি। অ্যাটমিক রেডি মানে রেডিয়াস। এই যে দুইটা ডাবল আই লিখে এটা দিয়ে বুঝায় রেডিয়াস, ঠিক আছে, অফ ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন মানে হচ্ছে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। ঠিক আছে, তো এখানে আমরা একটু 3D সিরিজটাতে ফোকাস করি। দেখো এই যে গ্রাফটা হচ্ছে তোমার সবুজ কালারের, ওইটা হচ্ছে সবার নিচে, দেখছো সবার নিচে। যে গ্রাফটা হচ্ছে হলুদ কালার দিয়ে আছে, এটা হচ্ছে মাঝখানেরটা। আর যে গ্রাফটা হচ্ছে তোমার নীল কালি দিয়ে আছে বা আকাশী কালার, ওটা হচ্ছে সবার উপরে। দেখো স্ক্যান্ডিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে বেশি না? আমরা জেনারেলি কি জানি যে একটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার কমে হবে, এটা আমরা জানি। দেখো এই যে টাইটানিয়ামের রেডিয়াস কমে গেছে, একটু কমে গেছে। ভ্যানাডিয়ামে আরো কমে গেছে, ক্রোমিয়ামে আরো কমছে, ম্যাঙ্গানিজে আরো কমছে,
কাছাকাছি, এই জন্য এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি প্রায় কাছাকাছি আয়রন, কোবাল্ট এবং নিকেল। এই জন্য তোমরা যদি পটাশিয়াম নিয়ে ভালো করে পড়ে থাকো তোমরা দেখবা এই দেখো আয়রন, কোবাল্ট এবং নিকেলকে একটা গ্রুপে রাখা হয়েছে, এটা কি 8 বি গ্রুপ 8। কেন? এই যে এদের অ্যাটমিক রেডিয়াস কাছাকাছি, অ্যাটমিক রেডিয়াস কাছাকাছি হলেই সবার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিগুলো কি আসবে প্রায় সেম আসবে। ওকে, এরপরে দেখো কপার আর জিঙ্ক কি আর একটু বাড়ছে না, একটু বাড়ছে। কেন বাড়ছে? এর কারণ হচ্ছে মূলত কপার আর জিঙ্কের যে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলোর উপরে আসলে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যায়, যার জন্য কি এদের আকার একটু বেড়ে গেছে। ওকে, জাস্ট এটা দেখে রাখো, জাস্ট আমি যদি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস না আসলে দেখা যাবে। ওকে, আর এটা তো ভাই স্বাভাবিক 3D সিরিজ থেকে 4D সিরিজের রেডিয়াস তো একটু হলেও বেশি হবে, কারণ এটা একটু নিচে অবস্থিত না, একটা আলোর নিচে অবস্থিত, এই জন্য এদের ব্যাসার্ধ একটু হলেও কি বড় আসবে, এই জন্য এদের গ্রাফিক চোখ করে। 5D সিরিজ গ্রাফ আরেকটু উপরে না, আরেকটু উপরে, বাট তুমি দেখো 4D আর 5D এর ব্যাসার্ধ কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই, এদের রেডিয়াস কিন্তু খুবই কাছাকাছি। ওকে, এই জন্য মৌলগুলোর ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিগুলো অনেক ক্ষেত্রে মিল পাওয়া যায়। তো এটা আমাদের গেল, তাহলে বুঝছি ভাই এটা। নেক্সট এইবার একচুয়াল প্রশ্ন স্টার্ট। এটা হচ্ছে কি অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্টস। ওকে, এবার তুমি একটু 3D সিরিজের মৌলগুলোকে দেখো, এই ছবিটা খুব সুন্দর একটা ছবি। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আমরা গেছি, সবার ইলেকট্রন দেখো দেওয়া আছে। ইন্টারেস্টিং লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা ধাতুর একটা করে লবণ নেওয়া হয়েছে, লবণের জলীয় দ্রবণ নেওয়া হয়েছে প্রত্যেকটা ধাতু। তুমি দেখো তো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এদের লবণের জলীয় দ্রবণ সাদা, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এদের লবণের জলীয় দ্রবণ সাদা, কিন্তু বাকি সবাই কিন্তু কালার। দেখছো ক্যারিনিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত সবাই কিন্তু কালারফুল না, এটাই তো এই কালার কোথেকে আসে? স্ক্যান্ডিয়াম জিঙ্কে কোনো কালার নাই, কিন্তু বাকিদের ক্ষেত্রে কালার আছে। কি এমন আছে তাহলে এর ভিতরে যার জন্য এরকম সুন্দর সুন্দর কালারফুল কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি? তো এগুলো হচ্ছে আমরা ডেভেলপমেন্ট করব কিভাবে কালার সৃষ্টি হয়। তো এগুলো নিয়ে মোটামুটি 2 থেকে 3টা ক্লাস হবে, শুধু কালার কিভাবে আসে এটার উপরে পড়াশোনা বিস্তারিত আলোচনা, বাট এগুলো পরে আসবে। আগে তুমি একটু ট্রানজিশন এলিমেন্টের সংজ্ঞাটা মনোযোগ দিয়ে পড়ো। ডি ব্লকের সংজ্ঞা তো আমরা অলরেডি দিয়েছি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাকে কি বলে? ডি ব্লক মৌল। ঠিক আছে, এবার সংজ্ঞা করো কি বলছে? যেসব ডি ব্লক মৌলের, তার মানে অবস্থান্তর মৌল হওয়ার প্রথম শর্তই হচ্ছে তাকে আগে কি দিতে হবে? ডি ব্লক দিতে হবে। তাহলে যেসব ডি ব্লক মৌলের সুস্থির আয়নের ইলেকট্রন বিন্যাস, এটা কি বলছে? প্রথম কথা ডি ব্লক মৌল হওয়া লাগবে, এবং ওই ডি ব্লক মৌলের কি নিতে হবে? একটা সুস্থির আয়ন নিতে হবে। ওকে, তাহলে যেসব ডি ব্লক মৌলের সুস্থির আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ। আচ্ছা, আংশিকভাবে পূর্ণ মানে কি? যে ডিতে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকবে, মানে ডি পুরোপুরি ফাঁকা থাকতে পারবে না। ধরো ডিতে কোনো ইলেকট্রন নাই, তাহলেও হবে না। আবার ধরো ডিতে 10টা আছে, ডি কমপ্লিটলি ফিল্ড, সেটাও হবে না। তাহলে ডি ফাঁকাও থাকা যাবে না, আবার ডিতে 10টাও থাকা যাবে না। ডি যদি কোনো কারণে ফাঁকা থাকে তাহলে সেটা অবস্থান্তর হবে না। ডিতে যদি 10টা থাকে তাহলেও সেটা অবস্থান্তর হবে না। ওইটা হচ্ছে পরমাণু মানে মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, বাট এখানে তুই পড় সংখ্যাটা পড় সুস্থির আয়নের ইলেকট্রন বিন্যাস, মানে এখানে তোমাকে আয়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, মানে যেসব ডি ব্লক মৌলের
এক দেশ থেকে আরেক দেশে যায় তখন মাঝখানে সে একটা ট্রানজিট নেয় না, যেমন বাংলাদেশ থেকে মনে করি আমেরিকা যাবে, হ্যাঁ না ইন্ডিয়া যাবে, কাতারের দোহায় নামে ম্যাক্সিমাম বিমানগুলো, তো দেন আবার দোহা থেকে আমেরিকার ফ্লাইট আছে, ওকে। এরপর তুমি নিউ ইয়র্ক, বোস্টন, যেখানে যা ফ্লোরিডা, যেখানে যাবা তো আমেরিকা পানি যাবো, ততদিন ট্রাম্প আর ক্ষমতায় থাকবে না, নতুন শুরু হবে। ঠিক আছে, এই দেশে বইয়া দেখো না, এই দেশে নালা নর্দমা সারের কিছু নেই, এই দেশটা হচ্ছে একটা নর্দমা, ঠিক আছে, আবর্জনা দিয়ে ভরে দেশ, তাদের ভাগ ওইটা রেট পাস করার পর আমি যদি কোটি টাকা থাকে আব্বুকে বলো আব্বু তাদেরকে টাকা দাও, আমি ভাগিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন শেষে কিন্তু ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাবে, এটা যেটা শেষ মেয়াদে প্রেসিডেন্ট, তোমাদের জন্য ভালো হবে, তোমরা যেতে পারবো আমেরিকার ভিসায় জিতে পাবো। যাই হোক, এবার যেটা বলছিলাম, মনে করো তুমি এখান থেকে কোথায় যাবা, কাতারে যাবা, ঢাকা থেকে কাতার যাবা, দেন কাতার থেকে যাবে তুমি আমেরিকা যাবে। এই যে কাতার যে কি হিসেবে কাজ করছে, মাত্র ট্রানজিট হিসেবে কাজ করছে না, তোমার টার্গেট কি ঢাকা থেকে আমেরিকা যাওয়া, কাতার হচ্ছে মাঝখানে কি একটা ট্রানজিটের মতো কাজ করতেছে। এই যে অবস্থান্তর মৌলগুলা এগুলোও কিন্তু পর্যায় সারণীতে একটা ট্রানজিটের মতো কাজ করে। কিভাবে দেখাই তোমাকে, মনে করো বলো তো পেরিওডিক টেবিলের সবচেয়ে বামে কি থাকে, এস ব্লক মৌলগুলো সবচেয়ে বামে থাকে আর পি ব্লক মৌলগুলো সর্ব ডানে থাকে। এখন মনে করো আমি যদি এস ব্লক মৌল থেকে পি ব্লকে যেতে চাই, মানে এস ব্লকের ধর্ম থেকে যদি আমি পি ব্লকের ধর্মে মুভ করতে চাই, তাহলে আমি কি সরাসরি মুভ করতে পারবো না, মাঝখানে কারা করবে, এই ডি ব্লক মৌলগুলো করবে। তাহলে ধর্মের যে ট্রানজিশন হচ্ছে ধাতব ধর্ম থেকে অধাতব ধর্মে যে ট্রানজিশন, কারণ আমরা জানি যে এস ব্লকগুলো জেনারেলি ধাতু হয় আর পি ব্লকগুলো জেনারেলি কি হয়, অধাতু হয়। তাহলে আমি যদি ধাতব বৈশিষ্ট্য থেকে অধাতব বৈশিষ্ট্যে মুভ করতে চাই, তাহলে মাঝখানে কারা করতেছে, এই ডি ব্লক মৌলগুলো করতেছে যাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কিন্তু সম্পূর্ণ কি আলাদা না এস ব্লক আর পি ব্লক থেকে। তাহলে এই ডি ব্লক মৌলগুলো এস ব্লক আর পি ব্লকের মাঝখানে একটা ট্রানজিট হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাকে কি নাম দেওয়া হয়েছে, ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থান্তর। বুঝতে পারলাম বিষয়টা, ওকে। আচ্ছা, ওকে, তো সংখ্যাবাই বুঝছি। এখন তোমাকে এক্সাম্পল অবশ্যই দেখাবো। এই এখানে দেখো আরো সুন্দরভাবে যেগুলো এক্সপ্লেন করা আছে, এই দেখো এইটা কিন্তু একদম প্রপারলি তারা কি করছে, দেখো এখানে ডি অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে বক্স পদ্ধতিতে এইভাবে ইলেকট্রনগুলো লিখতে হবে, বুঝতে পারছো? দেখো এই কি লিখছে, স্ক্যান্ডিয়াম কি 3+, স্ক্যান্ডিয়াম কি 3+ মানে কি, দেখো 3+ মানে দেখো 4s এ দুইটা ছিল, 3 তে কটা ছিল, একটা। তাহলে 3+ মানে কি, তুমি ইলেকট্রন রিমুভ করে ফেলছো, তাহলে তুমি 4s থেকে দুইটা রিমুভ করবা, 3d থেকে কি একটা রিমুভ করবা, তাহলে বলো তো 3d তে এখন কটা থাকবে, 0। আচ্ছা, এখন দেখো তুমি যদি 3d এর এরকম বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করো, দেখো 5টা গলি ফাঁকা না, কোনো ইলেকট্রন আছে নাই। আচ্ছা, এবার সব টাইটেনিয়াম 3+, দেখো টাইটেনিয়াম কি 4s এ দুইটা, 3d তে কয়টা, দুইটা, তাহলে 4টা আছে এখন। তাহলে আমি যদি 3টা সরায় ফেলি, তাহলে 3d তে কয়টা থাকবে, একটা। এই দেখো এই যে প্রথম করে কয়টা আছে, একটা। এখন দেখো স্ক্যান্ডিয়াম 3+, কালারলেস, ওকে। এখন দেখো কিন্তু ট্রানজিশন এলিমেন্ট না, স্ক্যান্ডিয়াম কিন্তু অবস্থান্তর না, কারণ অবস্থান্তর মূলের সংজ্ঞা আমাকে কি বলছে, যে সুস্থির আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে 1 থেকে কি 9 পর্যন্ত সংখ্যা থাকা লাগবে। বাট ডি তে তো 0 না, দেখো তো ডি তে 0 কি না, 0, তবে ডি হচ্ছে ফাঁকা, তবে স্ক্যান্ডিয়াম কি নয়, অবস্থান্তর মূল নয়। আচ্ছা, এখন এটা কালারলেস, কোনো কালার নেই, টাইটেনিয়াম 3+ কালার কি ভায়োলেট। এরপর দেখো ভ্যানাডিয়াম 3+, ব্লু গ্রিন, ক্রোমিয়াম 3+, ভায়োলেট গ্রিন। এগুলো কালার তুমি এমনিও বুঝবো না, মানে টাফ হবে এগুলো, মানে মাথার মধ্যে সেট করা। ক্রোমিয়াম 2+ হচ্ছে
ম্যাঙ্গানিজ 2 প্লাস হচ্ছে পেল পিঙ্ক মানে হালকা গোলাপি। তারপর তোমার Fe3 প্লাস ইয়েলো ব্রাউন, তোমরা পড়ছো Fe3 প্লাস এর লবণগুলো লালচে বাদামি, ঠিক আছে? Fe2 প্লাস গ্রিন তোমরা সবাই পড়ছো যে ফেরাস লবণগুলো দেখতে সবুজ, ঠিক আছে? তারপর দেখো এই যে কোবাল্ট 3 প্লাস কালার্ড আনস্টেবল, মানে এটা হচ্ছে যে এই আয়নটা একটু আনস্টেবল আর কি। কোবাল্ট 2 প্লাস হচ্ছে পিঙ্ক ব্লু, নিকেল 2 প্লাস হচ্ছে গ্রিন, কপারের সমস্ত লবণ নীল কালার হয় জানো, এই যে কপার 2 প্লাস ব্লু, কপার প্লাস আবার কালারলেস। তুমি দেখো কপার প্লাস কালারলেস বলতে পারবা কেন? এর কারণ হচ্ছে দেখো দেখো কপারের ইলেকট্রন কি 4s1 3d10, তাহলে যদি কপার প্লাস হয় তাহলে আমাকে 4s থেকে একটা ইলেকট্রন সরাই ফেলতে হবে, 3d তে পড়ে থাকবে 10টা। তো d যদি ফাঁকা থাকে তাহলেও কালারলেস আয়নের ইলেকট্রন আসে, আবার d তে যদি 10টা থাকে তাহলে কি আসবে? কালারলেস। এরপর তুমি দেখো জিঙ্কেরটা দেখো জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস এটাও কালারলেস। আর দেখো এইটাও কি নয়, নট ট্রানজিশন, মানে জিঙ্কও অবস্থান্তর মৌল নয়। কেন বলো তো? 3d তে কয়টা? দেখো 10টা। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি? আয়নের ইলেকট্রন বিন্যাসে, মৌলের না কিন্তু, কিসের? ডি ব্লক মৌলের সুস্থির আয়নের ইলেকট্রন বিন্যাসে d তে যদি 1 থেকে 9 থাকে তাহলে অবস্থান্তর, আর d যদি পুরোপুরি ফাঁকা থাকে তাহলে অবস্থান্তর 9, d তে যদি 10টাও থাকে তাহলে কি? অবস্থান্তর 9। আচ্ছা চলো এটা একটা কোশ্চেন করি, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা অনুধাবনমূলকে আসবে, ঠিক আছে? কোশ্চেনটা বলো কি বলছে? সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। ব্যাখ্যা করো। সেটা ব্যাখ্যা আমরা কিভাবে লিখব? এটার ব্যাখ্যা আমরা দিব স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক দিয়ে। বলো স্ক্যান্ডিয়াম জিঙ্ক এরা ডি ব্লক কিনা? আগে এটা আমাকে বলো, এরা ডি ব্লক কিনা? ইয়েস, এরা ডি ব্লক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। আচ্ছা তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? প্রথম দিকে এগুলো লেখার প্রয়োজন নাই, দেখুন ডট ডট দিয়ে লিখবা। সবার আগে কি করবা? 4s এ কয়টা ঢুকবে? দুইটা। 3d তে কয়টা? ঠিক আছে, ঠিক আছে।
আয়রনের কয়টা সুস্থির আয়রন আছে বলো? Fe2+ ও আছে, Fe3+ আছে, দুটোই আছে। তাহলে Fe2+ হলে 3D তে 6টা থাকবে, 4s ফাঁকা। Fe3+ হলে 4s তো ফাঁকা হয়ে যাবে, 3D থেকেও একটা সরাই দেওয়া হবে। স্ক্যান্ডিয়াম জিঙ্ক আয়রন তিনজনই তো ডিপ্লক, ঠিক আছে? তিনজনই ডিপ্লক, কিন্তু স্ক্যান্ডিয়াম জিঙ্ক অবস্থান্তর নয়, কিন্তু আয়রন হচ্ছে কি অবস্থান্তর। তাহলে কি বলা যায়? সকল ডিপ্লক মৌল কিন্তু কি নয়, অবস্থান্তর নয়। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আবার আয়রন দেখো একটা অবস্থান্তর মৌল, সে একই সাথে আবার কি ডিপ্লক মৌল। কারণে সকল অবস্থান্তর মৌল কি হবে? ডিপ্লক মৌল হবে, কিন্তু সকল ডিপ্লক মৌল অবস্থান্তর মৌল হবে। এটাই ব্যাখ্যা, ঠিক আছে? এবং এটা স্ক্যান্ডিয়াম জিঙ্কের ব্যাখ্যাটা নিতে হবে আর আয়রনের ব্যাখ্যাটা। ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় এটা আসে। ওকে, এটা আসে। এরকম অনেক কোশ্চেন তুমি পাইছো না, যে কি বলে সকল আকরিক খনিজ, সকল খনিজ আকরিক নয়, পড়ছো না বাচ্চাকালে? এটা ছিল। আর কি ছিল? যে বলে যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। এটাকে কোশ্চেন আসলে আছে। তো এটা পারা যাবে, এটা পারা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আমাদের? প্রশ্ন এই যে এটাও পরীক্ষায় আসে, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের অবস্থান্তর মৌল বলা হয় না কেন, ব্যাখ্যা করো। তাহলে এটা কিভাবে আনসার করবে তুমি বলো পরীক্ষায়? সবার প্রথমে তোমাকে অবস্থান্তর মৌলের সংজ্ঞা লিখতে হবে। অবস্থান্তর মৌলের সংজ্ঞা কিভাবে লিখবে এটা পরীক্ষায়? অবস্থান্তর মৌলের সংজ্ঞা লিখতে হবে। অবস্থান্তর মৌলের সংজ্ঞা, ডেফিনিশন লিখতে হবে। ডেফিনিশন লিখতে ওকে, লিখার পর এরপরে কি করব? এরপর আমি এই এক্সাম্পলগুলো লিখব। এই অরবিটালগুলো কিন্তু এখানে আছে, বাট এগুলো কি অবস্থায় পড়ে আছে? এই অবস্থান
অবস্থান্তর মূল্য বলা হয় কেন ব্যাখ্যা করো, তাহলে সেম আগের মতই আনসার করবা। ফার্স্টে তুমি অবস্থান্তর মূল্যের সংজ্ঞাটা লিখবা, তারপরে আয়রনের একটা সুস্থিত আয়নের কি ইলেকট্রোবিন্যাস লিখবা, Fe2+ লিখতে পারো, তাহলে তুমি Fe3+ লিখতে পারো, দেন তুমি কোবাল্ট একটা লিখলে হচ্ছে কোবাল্ট 3+ আর কোবাল্ট 2+, ঠিক আছে? তো সেম ভাবে লিখবা, সেম ভাবে। দেখি আর কিছু পড়া যায় কিনা, চলো লাস্ট একটু বলি আমরা। এবার অবস্থান্তর মৌলসমূহের ধর্মসমূহ। তোমরা জানো যে কোনো মৌলের কয় ধরনের ধর্ম থাকে? দুই ধরনের ধর্ম থাকে, ঠিক একটা হচ্ছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ, আরেকটা হচ্ছে রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, তো চলো অবস্থান্তর মৌলগুলোর আমি একটু ভৌত ধর্মগুলো দেখি। এক, এরা উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, কারণ এদের মেল্টিং পয়েন্ট অনেক হাই, বয়লিং পয়েন্টও অনেক হাই। দুই নাম্বার হচ্ছে এরা হচ্ছে উচ্চ ঘনত্ব, উচ্চ ঘাত সহতা বিশিষ্ট। ঘাত সহতা মানে কি হচ্ছে স্ট্রং। তুমি লোহা কোনো ধরছো, লোহা তো সবাই কম বেশি দেখছো, তুমি লোহাকে ঘুষি দিয়ে এটা কি করতে পারবা, ডিফরমেশন ঘটাইতে পারবা? পারবা না, ওটা তোমার হাতই ভেঙে যাবে লোহাকে ঘুষি দিয়ে। ওটা অনেক স্ট্রং মেটাল। তিন নম্বর হচ্ছে এরা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। এই যে তোমার যত বিদ্যুতের লাইনগুলি দেখো, ভিতরে যে তারগুলো থাকে, ম্যাক্সিমাম হচ্ছে কপারের, ম্যাক্সিমাম কপারের। ওকে, তাহলে এই তারগুলো কিন্তু তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। চার নাম্বার, কক্ষ তাপমাত্রায় সবাই কঠিন অবস্থায় থাকে, মানে বেসিক্যালি অবস্থান্তর মৌলের প্রায় সবাই হচ্ছে যে তোমার ধাতু এবং এরা কঠিন অবস্থা থাকে। একমাত্র ব্যতিক্রম কি? মার্কারি, পারদ, এটা কক্ষ তাপমাত্রায় লিকুইড, এটা এক্সেপশন। ওকে, আচ্ছা তুমি এটা কতজন জানো যে কোনো মনে করো অ্যাসপ্লো মৌলের সাথে মার্কারি আছে, এটাকে কি বলে? এটাকে কি আমরা সোডিয়াম মার্কারি বলবো? সোডিয়াম মার্কারি এরকম উচ্চারণ হয় না, এটাকে জানো তোমরা? উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। মানে কোনো অ্যাসপ্লো মৌলের সাথে যদি মার্কারি থাকে এটাকে কি বলে? অ্যামালগাম বলে ডাকে। এটা জেনে রাখো, এটা কাজের জিনিস। নামটাই হচ্ছে, অনেক কিছু আছে যেগুলো কিছু লজিক নেই, ঠিক আছে? হ্যাঁ, নাম দেওয়া হয়েছে বা নাম